আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমাদের গত ক্লাসটা মেনলি ছিল জারণ সংখ্যার উপরে। তো জারণ সংখ্যা বা জারণ মান কিভাবে নির্ণয় করা হয় সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে একটা যৌগে যদি কেন্দ্রীয় পরমাণু একটা সার্টেন পরিবেশে অবস্থান করে তাহলে তার জারণ মান একরকম হয়, আর যদি মৌলটা যদি ভিন্ন ভিন্ন পরিবেশে অবস্থান করে তখন তার আসলে প্রচলিত নিয়ম মানে না। যেমন আমরা একটা উদাহরণ দেখেছিলাম যে জারণ মান নির্ণয়, আমরা এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা, আমরা এরকম একটা উদাহরণ গতদিন দেখেছিলাম যে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ মান আমরা বের করতে চাই তাহলে আমরা বলেছিলাম যে পটাশিয়ামের জারণ মান +1, ম্যাঙ্গানিজের জারণ মান x, অক্সিজেনের জারণ মান -2 equal to 0, যেখানে x equal to +7. That means ম্যাঙ্গানিজের জারণ মান এই যৌগে +7। এখন আমরা পাশাপাশি আরেকটা উদাহরণ দেখেছিলাম, যদি এবার কেন্দ্রীয় মৌল দেখো ভিন্ন ভিন্ন পরিবেশে থাকে, যেমন Na2S4O6, এই উদাহরণটা আমরা লাস্ট দিন দেখেছিলাম যে সোডিয়ামের জারণ মান দুইটা আছে তাহলে 2 × +1, চারটা সালফার তাহলে 4x, ছয়টা অক্সিজেন তাহলে 6 × -2 equal to 0। তাহলে এখান থেকে 4x equal to 10, তাহলে x equal to +5/2 বা +2.5। আমরা এই প্রচলিত নিয়ম অনুসারে আমাদের এই সালফারের জারণ মান ভগ্নাংশ আসে। এক্সকিউজ মি, একটু ওয়েট। তাহলে প্রচলিত নিয়ম অনুসারে এটা ভগ্নাংশ আসে। আসলে বাস্তবতা যৌগটার স্ট্রাকচার বাস্তবে যৌগটার স্ট্রাকচারটা এখন আমাদের একটু দেখা দরকার। দুইটা সোডিয়াম আছে এবং 6টা সালফার আছে। তো স্ট্রাকচারটা কেমন? এই সোডিয়াম, অক্সিজেন, তারপরে তোমার সালফার হলো 4টা, 1 2 3 4, তারপরে আবার সোডিয়াম এবং এছাড়া অক্সিজেন এবং সোডিয়াম, এরকমের স্ট্রাকচার। এখন দেখো এখানে এই অক্সিজেন, এই সালফারের সাথে একটা অক্সিজেন, দুটো অক্সিজেন এইভাবে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ আছে। এই সালফারের সঙ্গে দুটো অক্সিজেন পরমাণু এইভাবে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ আছে। এই যৌগটার বাস্তব স্ট্রাকচার হলো এটা। এখন কিন্তু সালফার গুলা, আমাদের এই সালফারের জারণ মান নির্ণয় করতে গেলে সালফার দেখো একই পরিবেশে নাই, এটা ভিন্ন ভিন্ন পরিবেশে আছে। আমাদের মনে করো যে এই সালফারটা 1 নম্বর সালফার, এটা 2 নম্বর সালফার, এটা 3 নম্বর সালফার, এটা 4 নম্বর সালফার, তার মানে ভিন্ন ভিন্ন পরিবেশে আছে। এখন
এই সালফারের জারণ মান দেখো, এই 2 ও 3 নম্বর সালফারের জারণ মান সমান 0 কেন? কারণ এই সালফারের মধ্যে ইলেকট্রনটা ঠিক সালফারের কেন্দ্রেই অবস্থান করছে, ডানে বামে কোনো দিকেই মুভ করছে না। অতএব জারণ মানটা কি? যখন দুটো মৌল পরস্পর যুক্ত থাকবে এবং একটা মৌল আরেকটা মৌলের ইলেকট্রন নিজের দিকে টানবে বেশি, যখন ইলেকট্রন একটা মৌল টেনে নেবে তখন সেটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ, দ্যাট ইজ জারণ মান। কিন্তু এখানে কিন্তু ইলেকট্রন দুই নিউক্লিয়াসের মাঝামাঝিতে অবস্থান করছে, এখানে এও টানছে না বেশি, দোনোজনই সমান বলে টানছে, যার ফলে ইলেকট্রন দুটো মাঝখানে অবস্থান করছে। অতএব এই সালফারের জারণ মান 0। বাট এই সালফারে দেখো এবার সালফার এবং অক্সিজেন আছে, এখানে কিন্তু ইলেকট্রন দুজনে সমান টানছে না। তাহলে এই সালফারের এখানে অক্সিজেন আছে, এখানেও তাই। তাহলে এই সালফার এবং এই সালফারের একটা নির্দিষ্ট জারণ মান আছে, কারণ এটা ভিন্ন পরিবেশে আছে। কারণ এখানে ইলেকট্রন কিন্তু টানছে, এদিকে কিন্তু অক্সিজেন ইলেকট্রন টানে নিজের দিকে, যার ফলে এখানে পোলার হবে, চার্জিত হবে, তখন জারণ মান সৃষ্টি হবে। অতএব আমরা তাহলে বলবো যে 1 নম্বর ও 4 নম্বর সালফারের জারণ মান ধরি x। তাহলে এরকম আমরা লিখি 1 ও 4 নম্বর সালফারের জারণ মান ধরি x। যদি জারণ মান x হয় তাহলে এবার আমাদের এই ফর্মুলাটায় কি আসবে, ক্যালকুলেশনটা করলে এবার কি আসবে এটা আমরা এবার দেখব। এবার দেখো ক্যালকুলেশন করো, দুটো সোডিয়াম, একটা সোডিয়ামের তাহলে 1 প্লাস, তাহলে দুটো সোডিয়ামে কি হবে 2 × 1 প্লাস ফর সোডিয়াম, এখানে লিখে দিলাম ফর সোডিয়াম। তারপরে কি, তারপরে হলো অক্সিজেন কয়টা 1 2 3 4 5 6টা অক্সিজেন আছে এখানে, 6টা অক্সিজেন। তো 6টা অক্সিজেনের জন্য 6 × -2, কারণ অক্সিজেনের চার্জ আমরা -2 এটা আমরা জানি। তাহলে এটা ফর কি অক্সিজেন প্লাস দেখো এবার এখানে দুটো সালফারের জন্য মান 0 আর দুটো সালফারের জন্য টুয়াইস x, তাহলে টুয়াইস x এটা হলো ফর সালফার। আর দুটো সালফারের জারণ মান 0, অতএব এটা আর লেখা লাগবে না। তাহলে ইকুয়াল টু কি হবে 0। এবার যদি এটা ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করলে কত হয় দেখো, 6 দুগুণে 12, 12 আর 2, তো -12 আর 2 কত 10। হ্যাঁ 10, তাহলে এপারে চলে গেলে তোমার 10 হয় x সমান 5 হয়। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা রিডিং দেখতে পাচ্ছি x প্লাস 5। এগারোটা 50, 12টা বাজে 10 মিনিট। তাহলে আমরা এখন কি সিদ্ধান্ত দেব যে 1 নম্বর সালফার ও 4 নম্বর সালফার, 1 ও 4 নম্বর সালফারের জারণ মান +5, বাট 2 ও 3 এই সালফারের জারণ মান 0। তার মানে বাস্তবতা, এটা হলো বাস্তবতা, কিন্তু এটা হলো আমার প্রচলিত নিয়ম অনুসারে দেখা যাচ্ছে ভগ্নাংশ। তাহলে আমরা জারণ মান বের করতে বললে আমরা জারণ মান বের করে ফেলবো প্রচলিত নিয়ম অনুসারে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে মৌলটায় এই যে কেন্দ্রীয় মৌল সালফার সেটা একই পরিবেশে আছে না ভিন্ন পরিবেশে আছে। এখানে দেখা যাচ্ছে ভিন্ন পরিবেশে, এই 1 নম্বর ও 4 নম্বর সালফার একটা পরিবেশে আছে এবং 2 ও 3 নম্বর সালফার আরেক পরিবেশে আছে। তখন আমাদের এটা হিসাব করতে হবে, এইভাবে হিসাব করতে হবে। এটা করলে তোমার সঠিক অ্যাপ্রোপ্রিয়েট, এটা করলে নম্বর আমরা দিয়ে দেই। হ্যাঁ, কারণ প্রচলিত নিয়ম অনুসারে এটা করে নাম্বার আমরা দিয়ে দেই, বাট এটা শিখতে হবে, এটা এখন শিখতে হবে, এটা অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। অতএব এখনই এটা শিখে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এরকম ভাবে আমরা মানে কেন্দ্রীয় মৌলের জারণ মান ভগ্নাংশ হতে পারে। তাহলে আমরা এই আলোচনা থেকে দেখলাম যে একটা এক্সেপশনাল একটা ক্যারেক্টার, এক্সেপশনাল একটা উদাহরণ আমরা বুঝতে পারলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যোজনী ও জারণ মানের মধ্যে পার্থক্য। যোজনী ও জারণ মানের মধ্যে পার্থক্য। আমরা এবার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো স্বাভাবিকভাবেই আমরা অলরেডি যোজনীর সংজ্ঞা আমরা জানি, জারণ মানের সংজ্ঞা অলরেডি গত ক্লাসে জেনে ফেলেছি। তো এখান থেকে আমরা তাহলে সংজ্ঞা দিয়ে একটা পার্থক্য করি। প্রিয় শিক্ষার্থী, আমরা পার্থক্য মানে মনে করি যে খাতায় দুইটা ভাঁজ দেওয়া হবে, ভাঁজ দিয়ে বামে জারণ বা ডাইনে জারণ মান, হ্যাঁ, এইভাবে আমরা পার্থক্য লেখা অভ্যস্ত। কিন্তু আমি বলবো তোমাদের এভাবে ছক কেটে পার্থক্য না লেখাই ভালো। এটা করতে গেলে জায়গা পাওয়া যায় না ঠিক মতো। হ্যাঁ, এই কারণে আমরা যেভাবে আমি শেখাচ্ছি এভাবে লিখবা, তাই তোমরা ফুল নাম্বার পেয়ে যাবা, কোনো সমস্যা হবে না। প্রথমে নাম্বার 1, এভাবে নাম্বার 1 দিয়ে নাম্বার দেবা, দিয়ে এভাবে লিখবা যোজনী। বাস, লিখে এবার সংজ্ঞাটা লিখবা। কোন মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার প্রবণতাকে যোজনী বলে। যোজনীর সংজ্ঞা হয়ে গেল। এরপরে কি? এরপরে জারণ মান। এবার লিখবা কোন মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে যে চার্জিত হয়, যে চার্জে চার্জিত হয় তাকে জারণ মান বলে। তাহলে দেখো এভাবে লিখে দেবো। তাহলে আমি যদি এখন একটা পাতার দুইটা ভাগ করতাম ও পাশে পাশে, দেখা যায় যে স্থান পাওয়া যায় না, যা লেখা সমস্যা হয়। এই কারণে আমরা পার্থক্য বললে এভাবে নাম্বার 1 দিয়ে বোঝা যাচ্ছে। খুব বেশি হলে আমরা এখানে একটা আন্ডারলাইন করে দেবো, এখানে একটা আন্ডারলাইন করে দেবো, তাহলে বুঝতে পারবে যে কোনটা যোজনী কোনটা জারণ মান। এটা বোঝা যাচ্ছে আমার সংজ্ঞা। ওকে, এখন আমরা পরবর্তীতে এখানে আমরা উদাহরণ দিতে পারি। হ্যাঁ, যেমন এখানে একটা উদাহরণ দিতে পারি আমরা, যেমন কি, যেমন আয়রনের যোজনী, হ্যাঁ 3, 2 ও 3।
হ্যাঁ, আয়রনের যোজনী 2 ও 3। বাস, এর মাত্র উদাহরণ দিয়ে দিলাম। এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন যেমন আয়রনের জারণ মান, আয়রনের জারণ মান +2 ও +3, +2 +3। তাহলে বোঝা গেল যেখানে 2 3, এখানে +2 +3, এরকম আমরা বলে দেবো। তাহলে 2 নম্বর পার্থক্য এখন আমরা এখান থেকে ড্র করতে পারি। এই জায়গা থেকে এই 2 নম্বর পার্থক্য আমরা ড্র করব। দুই নম্বর পার্থক্য বলবো যোজনী ধনাত্মকতা বা ঋণাত্মকতা নেই। যেমন কি লিখবো একটা, যেমন আয়রনের যোজনী 2 ও 3 লিখে দিলাম। তারপর কি লিখবো, যে জারণ মানের ধনাত্মকতা বা ঋণাত্মকতা আছে। যেমন আয়রনের জারণ মান +2 ও +3, এরকম উদাহরণ দিতে দিলাম। তারপরে বলবা হ্যাঁ যে অক্সিজেনের জারণ মান -2। এই যে ধনাত্মকতা ঋণাত্মকতা আছে, এই কথাটা এখান থেকে পরিষ্কার বোঝা যাবে। তাহলে এইভাবে পার্থক্য লিখলে তোমার জন্য বেটার হবে। দুটো পার্থক্য লিখলা 2 নম্বর পেয়ে যাবা। তারপরেও পার্থক্য আরো আছে, আমরা সেটাও লিখে দিই। আশা করি লেখা হয়েছে, লিখে ফেলবা, ঝটপট লিখে ফেলবা। না লিখতে পারলে আমাকে জানাবে যে লিখতে পারছিনি। 3 নম্বর পার্থক্য দেখো, কোন মৌলের এভাবে লিখতে হবে, কখনো কখনো যৌগে কেন্দ্রীয় মৌল কেন্দ্রীয় মৌলের জারণ মান ভগ্নাংশ হতে পারে, ভগ্নাংশ হতে পারে। যেমন Na2S4O6 যৌগে সালফারের জারণ মান কত, +2.5, তাহলে ভগ্নাংশ হতে পারে এরকম। তারপরে বলতে পারবা যে Fe3O4 যৌগে আয়রনের জারণ মান +2.66।
কিন্তু এবার লিখবা কিন্তু যোজনী ভগ্নাংশ হয় না, যোজনী ভগ্নাংশ হয় না। যেমন সালফারের যোজনী কত 2 4 6। তারপরে কি বলবো আয়রন, আয়রনের যোজনী 2 ও 3। তাহলে আমরা এই সব এগুলো পড়লে আমরা সহজে বুঝতে পারছি যে যোজনী এবং জারণ মানের মধ্যে পার্থক্য কি দাঁড়াচ্ছে। আমরা সহজে এখান থেকে অনুধাবন করতে পারছি। এবার যোজনী ও জারণ মানের মধ্যে পার্থক্য আমাদের এ পর্যন্ত আলোচনা করলেই চলবে। আশা করি লেখা হয়ে গেছে। এবার আমরা মুছে দিলাম। এবার আমরা দেখব যে একটা বিক্রিয়া দেখব যে কোন বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎ ভাবে সংঘটিত হয় তার আমরা উদাহরণ দেখব। আমাদের হেডলাইন হলো জারণ ও বিজারণ যুগপৎ ভাবে ঘটে। এর কারণ কিভাবে আমরা এটা দেখব। ধরা যাক একটা সিম্পল উদাহরণ, তোমার আয়রন প্লাস ক্লোরিন, ভেরি সিম্পল, ফেরিক ক্লোরাইড। কারণ আমাদের প্রশ্ন হচ্ছে যে এই বিক্রিয়াটাই জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ভাবে ঘটে সেটা দেখাও। এখন আমরা এটা দেখানোর জন্য কি করব, প্রথমে দেখব যে আয়রন একটা মৌল, এই মৌলের জারণ মান কত, মৌলের জারণ মান 0 হয়, কারণ মৌলে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সবসময় সমান থাকবে। ক্লোরিন, ক্লোরিন একটা অণু, অণুর জারণ মান কত থাকবে, অণুর জারণ মান 0। ফেরিক ক্লোরাইড, একটা ক্লোরিনের জারণ মান কি মাইনাস, তাহলে তিনটা ক্লোরিনের জারণ মান কি হবে 3 মাইনাস, তাহলে আয়রনের জারণ মান কত হবে 3 প্লাস। আমরা আগে এরকম চার্জে ভাগ করে নেব। আগে যদি এরকম আমরা চার্জে ভাগ করে নেই তাহলে আমরা জারণ বিজারণ ব্যাখ্যা করতে আমাদের সহজ হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটা একটা মৌল, মৌলের জারণ মান 0, এটা একটা অণু, অণুর জারণ মান 0। এটা ফেরিক ক্লোরাইড যৌগে দেখো ক্লোরিনের চার্জ -1, তিনটা ক্লোরিন আছে, অতএব জারণ মান 3 মাইনাস। স্বাভাবিকভাবে আয়রনের জারণ মান 3 প্লাস, কারণ যৌগের জারণ মান 0 হবে, যার কারণে এটা 3 মাইনাস হলে এটা 3 প্লাস হবে। বাস, এবার আমরা দেখব যে কিভাবে এখানে জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে। খেয়াল করে দেখো যে আয়রন মৌলটা এখান থেকে 3টা ইলেকট্রন ত্যাগ করেছে, 3টা ইলেকট্রন ত্যাগ করে আয়রন 3 প্লাস হয়েছে, 3 প্লাস হয়েছে। যেহেতু এটা আয়রন 0 আর এটা 3 প্লাস, 3 প্লাস কেন হয়, ইলেকট্রন 3টা ছেড়ে দিয়েছে বলেই 3 প্লাস।
ইলেকট্রন ছাড়লে প্রোটন বেড়ে যায়, ইলেকট্রন ছাড়লে প্রোটন বেড়ে যায়, যার জন্য প্রোটনের চার্জ দেখা দেয় 3+। কেন? কারণ তিনটা শর্ট অফ 3 ইলেকট্রন, তিনটা ইলেকট্রন শর্ট আছে, যার কারণে এখানে তিনটা প্রোটন দেখাচ্ছে 3+, বেশি হয়েছে প্রোটন। আমি পরিষ্কার করে দিই, এখানে আছে 26টা ইলেকট্রন, এখানে আছে 26টা প্রোটন, এখানে এখন ইলেকট্রন সংখ্যা আছে 23টা ইলেকট্রন, আর প্রোটন আছে 26টা। তাই দেখতে পাচ্ছি আমরা যে প্রোটন ইলেকট্রনের চেয়ে 3টা প্রোটন বেশি আছে, ইলেকট্রনের চেয়ে 3টা প্রোটন বেশি আছে। তাই 23টা ইলেকট্রন 23টা প্রোটনের চার্জকে প্রশমিত করে দেবে, দিয়ে 3টা প্রোটন অবশিষ্ট থাকবে, যার জন্য এটা 3+ চার্জ এভাবে দেখায়। এ কারণে আমরা সহজে বুঝে নেব যে ইলেকট্রন যখন ত্যাগ করবে তখন পজিটিভ চার্জ হবে, আর ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন নেগেটিভ চার্জ হবে। এটাই হলো নিয়ম, কারণ ইলেকট্রন ঋণাত্মক চার্জ, ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ হবে, ইলেকট্রন ছেড়ে দিলে প্রোটন বেড়ে যাবে, পজিটিভ হবে। এটাই হলো নিয়ম। এখন আমরা এই যে ইলেকট্রন ত্যাগ করেছে এই প্রক্রিয়াকে আমরা কি বলবো? এই প্রক্রিয়াকে আমরা জারণ বলবো, কারণ জারণ হলো ইলেকট্রন ত্যাগ করা। তাহলে এটাকে আমরা অথবা এই বিক্রিয়াটাকে অথবা এভাবে লিখতে পারি আমরা আয়রন থেকে আয়রন 3+ +3 ইলেকট্রন জারণ। তার মানে এটা একটা জারণ বিক্রিয়া। এবার দেখো খেয়াল করো ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন থেকে কি হয়েছে? ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস হয়েছে, ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস হয়েছে। এখানে দুটো ক্লোরিন, তাই এখানে 2 হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের চার্জ 0, কিন্তু এটার চার্জ কত? দুটো ক্লোরিনের চার্জ 2- হয়ে গেছে। তো 2- কেন? আমি একটু আগে বললাম যে মাইনাস হয় ইলেকট্রন গ্রহণ করলে, তো স্বাভাবিকভাবে 2- মানে দুটো ইলেকট্রন তাহলে এখানে গ্রহণ করেছে। তার মানে এই বিক্রিয়াটা কি হবে? বিক্রিয়াটা বিজারণ হবে। তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়াতে জারণ বিজারণ যুগপতভাবে সংঘটিত হচ্ছে। তাহলে আমরা এখন লিখে দেব, সুতরাং এখানে লিখে দেব, সুতরাং দেখা যায় উপরোক্ত বিক্রিয়ায় জারণ বিজারণ যুগপৎভাবে জারণ বিজারণ যুগপৎভাবে সংঘটিত হয়। বাস, শেষ। জিনিসটা ক্লিয়ার। এবার এরকম উদাহরণ আমরা অনেক আছে, এরকম উদাহরণ পরীক্ষায় থাকে, ইন্টার পরীক্ষাতে এগুলো থাকে, দেখা যায় এখানে জারণ বিজারণ যুগপৎভাবে সংঘটিত হচ্ছে। আমরা যদি আরেকটু এবার বড় উদাহরণের দিকে যাই, একটু দেখো। এবার আমরা যদি এরকম দিই স্ট্যানাস ক্লোরাইড প্লাস ফেরিক ক্লোরাইড, আমরা যদি এরকম উদাহরণ দিই, দিয়ে বিক্রিয়া করলে স্ট্যানিক ক্লোরাইড প্লাস ফেরাস ক্লোরাইড, আমরা এই বিক্রিয়াটা যদি লিখি, এই বিক্রিয়া থেকে এখন আমাদেরকে দেখাতে হবে যে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে সংঘটিত হয়েছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা আগে কি করব? প্রথমে আমাদের কাজ হলো এটা আগে ব্যালেন্স, আগে দেখা চার্জ সেপারেশন করা, আগে চার্জটা আমরা দেখব। দেখো এখানে দুটো ক্লোরিন, একটা ক্লোরিনের চার্জ অলওয়েজ কি 1-, তাহলে দুটো ক্লোরিনের চার্জ কত? 2-, তাহলে টিনের চার্জ কত? 2+। এখানে আয়রন, আয়রনের 3টা ক্লোরিন চার্জ কত? 3-, আয়রন কত? 3+। এখানে 4টা ক্লোরিন কি হবে? 4-, তাহলে টিনের কত হবে? 4+। দুটো ক্লোরিন 2-, তাহলে আয়রন কত হবে? 2+। আমাদের চার্জ গুলো আগে আমরা ভাগ করে দিলাম। অলওয়েজ আগে চার্জ সেপারেশন করে দিতে হবে।
চার্জ সেপারেশন করে নিলে আমাদের বিক্রিয়া ব্যালেন্স করা বা জারণ বিজারণ বিক্রিয়া দেখানো এটা আমাদের জন্য সহজ হবে। এখানে খেয়াল করে দেখো যে টিন 2+ থেকে কি হয়েছে, টিন 2+ থেকে টিন 4+ এই জায়গাটা খেয়াল করে। আর এখানে দেখো যে আয়রন 3+ থেকে আয়রন 3+ থেকে আয়রন 2+ হয়েছে এই বিক্রিয়া। হ্যাঁ, তাহলে দুটো পরিবর্তন হয়েছে, বাট খেয়াল করে দেখো ক্লোরিনের কোনো পরিবর্তন হয়নি। ক্লোরিন অলওয়েজ 1- আছে। এখানে দুটো ক্লোরিনের 2-, তাহলে একটার কত 1-। এখানে চারটা ক্লোরিনের 4-, একটার কত 1-। তিনটার 3-, একটার কত 1-। দুইটার 2-, একটার কত 1-। তার মানে সবার জারণ মান এইভাবে পরিবর্তন হয়নি। ক্লোরিনের জারণ মান এখানে একদম ফিক্সড হয়ে আছে। এবার দেখো এখানে যে টিন 2+ থেকে কি হয়েছে, টিন 2+ থেকে টিন 4+ হয়েছে। একটু আসসালামু আলাইকুম, হ্যালো। হ্যালো, আসসালাম। হ্যাঁ, আদিব, কি খবর? ভালো আছো? তোমাদের রেজাল্ট কবে দেবে? আচ্ছা আচ্ছা, তো ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নাও ভালোভাবে। হ্যাঁ, ভর্তি পরীক্ষা অবশ্যই ভালো করতে হবে। তোমার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করো। ঠিক আছে, ভালো। আসসালামু আলাইকুম। ওকে, আমরা যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিন 2+ থেকে টিন 4+, তার মানে দেখো 2+ থেকে 4+, তার মানে পজিটিভ চার্জ কি হয়েছে, পজিটিভ চার্জ বেড়ে গেছে। তার মানে কি আছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করেছে মানে কি, এই প্রক্রিয়ার নাম কি, এই প্রক্রিয়ার নাম হলো জারণ। এরপরে এবার দেখো ফেরিক আয়ন, ফেরিক আয়ন থেকে কি হচ্ছে, ফেরিক আয়ন থেকে ফেরাস আয়ন। তাহলে এখানে 3+ থেকে 2+, তার মানে একটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে। তাহলে এটা প্রক্রিয়াটার নাম কি, এই প্রক্রিয়াটার নাম হলো বিজারণ। তার মানে আমরা সুনিশ্চিত হয়ে গেলাম যে এই বিক্রিয়ায় জারণ ও বিজারণ বিক্রিয়া সংঘটিত হচ্ছে। তাই আমরা এখন লিখতে পারবো যে সুতরাং উপরোক্ত বিক্রিয়া জারণ ও বিজারণ যুগপৎভাবে সংঘটিত হয়। তাহলে আমরা এই টপিকটা সম্বন্ধে আশা করি বুঝতে পেরেছি। এরকম আমরা বিক্রিয়া দিবে, আমরা এইভাবে আগে চার্জ সেপারেশন করে নেবো, আগে চার্জ সেপারেশন করে নিয়ে আমরা জারণ বিজারণ দেখাবো। চার্জ সেপারেশন করার সময় মনে রাখতে হবে যে আমি যে নিয়মটা শিখেছি প্রথমে, যে গ্রুপ 1 এর মৌল যদি হয় তাহলে তার জারণ মান অলওয়েজ +1 হবে। গ্রুপ 2 এর মৌল যদি হয় তাহলে তার জারণ মান কি হবে, +2 হবে। গ্রুপ 3 এর মৌল যদি হয় তাহলে তার জারণ মান কি হবে, +3 হবে। এবং যদি গ্রুপ 6 এর মৌল হয়, 6 এর মৌল হলে জারণ মান কি হবে, -2 হবে। যদি গ্রুপ 7 এর মৌল হয় এখানে জারণ মান -1 হবে। এই যে বিষয়গুলো একটু কমন জিনিসগুলো জানতে হবে। তো আমাদের এগুলা এই দুটো এত জরুরি না,
কারণ এই দুটোর ব্যাপারে কি আছে, এখানে শুধু মনে রাখতে হবে অক্সিজেনের জারণ মান -2 হয়, হ্যাঁ, আর শুধুমাত্র হাইড্রোজেন পারঅক্সাইড এই যৌগের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান -1 হয়। এই কয়টা কথা, এই কতগুলো জিনিস মনে রাখলেই হয়ে গেল। এখন গ্রুপ 1 এর মৌলগুলো মনে মনে জানতে হবে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই কয়টা মৌল জারণ মান +1। গ্রুপ 2 এ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম মনে রাখতে হবে। গ্রুপ 3 এ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এই মৌল কয়টা হলো জারণ মান +3। তাহলে মৌলগুলো অবশ্যই একটু মনে রাখতে হবে, তাহলে আমরা সহজে ব্যাখ্যা করতে পারব। আমরা এইভাবে যৌগের জারণ বিজারণ যুগপৎভাবে ঘটে তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এভাবে করতে পারি। এখন এখানে আমরা কিছু বিক্রিয়া দেখব, যে তোমার অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে এরকম একটা টার্ম আছে, অসামঞ্জস্যতা বিক্রিয়া, তারপরে আছে সামঞ্জস্যতা বিক্রিয়া, তারপরে আছে শত জারণ বিজারণ বিক্রিয়া, হ্যাঁ, এরকম এক্সাম্পল আছে। তো তাহলে আমরা এইসব জিনিসগুলো একটু আমরা দেখবো এখানে আর কি। এখন অসামঞ্জস্যতা বিক্রিয়া কিভাবে ব্যাখ্যা করা যায়, আমরা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আমরা দেখব যে শত জারণ বিজারণ বিক্রিয়া, এটা আমরা দেখবো আর কি। তাহলে আমরা শুরু করি এখন যে অসামঞ্জস্যতা বিক্রিয়া, এটা নিয়ে আমরা এখন কথা বলবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমরা শুরু করবো হলো অসামঞ্জস্যতা বিক্রিয়া। অসামঞ্জস্যতা বিক্রিয়াটা কি, আমি সংজ্ঞাটা লিখে দিই আগে, সংজ্ঞাটা পরে লিখি, আগে উদাহরণ দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি। মনে করো ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করেছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইপোক্লোরাইড প্লাস পানি। এই বিক্রিয়ায় দেখো এই যৌগটার নাম বলে সোডিয়াম হাইপোক্লোরাইড। সোডিয়াম হাইপোক্লোরাইড, এটার নাম বলে সোডিয়াম হাইপোক্লোরাইড। নামটা আশা করি লেখা হয়ে গেছে। এখন দেখো আমরা আগে জারণ মান আগে মানে চার্জ সেপারেশন করবো আগে। যে ক্লোরিন একটা অণু, এটা জারণ মান 0। এইদিকে এসে দেখো এবার আমরা এই যে সোডিয়াম গ্রুপ 1 এর মৌল, তাহলে এর জারণ মান কি হবে +1, ক্লোরিন কি হবে -1। এখানে সোডিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়ামের জারণ মান কি হবে +1, অক্সিজেনের জারণ মান কি -2, তাহলে ক্লোরিনের জারণ মান কি হবে +1, কারণ যৌগের জারণ মান অলওয়েজ সমান 0 হবে। এখানে দেখো এটা অক্সিজেন -2 আর +1 +1 মিলে +2, 0 হয়। এইভাবে জারণ মানকে আগে ভাঙতে হয়। এবার খেয়াল করে দেখো ক্লোরিন 0 থেকে এখানে ক্লোরিনের জারণ মান কত আছে
ক্লোরিনের জারণ মান আছে ক্লোরিন +1। এখানে কয়টা ক্লোরিন আছে? দুইটা, তাই এখানে আমরা 2 লিখব। তাহলে এখানে ক্লোরিন থেকে ক্লোরিন প্লাস হতে গেলে কি হবে? ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা ইলেকট্রন ত্যাগ করবে? দুটা ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে যখন ইলেকট্রন ত্যাগ করবে তখন সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? প্রক্রিয়াকে আমরা জারণ বলবো। জারণ বলবো। আবার দেখো এই ক্লোরিন অণু সে কি করেছে? ক্লোরিন অণু থেকে ক্লোরিন কত হয়েছে? ক্লোরিন প্লাস হয়েছে। এই যে ক্লোরিন প্লাস হয়েছে, তার কয়টা? দুটো। যেহেতু এখানে দুইটা ক্লোরিন 2 দিলাম, তাহলে 2 প্লাস। এবার 2 প্লাস মানে কি? মানে সরি, এটা হলো 2 মাইনাস। এখানে হলো ক্লোরিন চার্জ মাইনাস, এটা প্লাস, ক্লোরিন প্লাস ধরে করেছি একবার, তাহলে ক্লোরিন এটা মাইনাস। তাহলে মাইনাস কেন? তাহলে ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে, করে এটা কি হয়েছে? এটা বিজারণ হয়েছে। এটা তাহলে বিজারণ হয়েছে। এখন তাহলে আমরা কি লিখব? যে বিক্রিয়ায় একই মৌলের জারণ ও বিজারণ বিক্রিয়া ঘটে তাকে অসামঞ্জস্যতা বিক্রিয়া বলে। তাহলে আমরা অসামঞ্জস্যতা বিক্রিয়ার সংজ্ঞাটা এখন আমরা বুঝতে পারছি আশা করি। দেখো এই বিক্রিয়াতে একই পদার্থ ক্লোরিন, একই পদার্থ, তার কি হয়েছে? একই পদার্থের জারণ এবং বিজারণ হয়েছে। কিন্তু আমরা এর আগে কিছুক্ষণ আগে যে বিক্রিয়া করছি সেখানে ভিন্ন ভিন্ন পদার্থের কি হয়েছে? জারণ ও বিজারণ হয়েছে। ভিন্ন ভিন্ন পদার্থের জারণ ও বিজারণ হয়েছে, সেই কারণে সেটা আমরা জারণ বিজারণ বিক্রিয়া বলেছি। এখানে কিন্তু একই পদার্থের ক্লোরিন, যার একবার জারণ হচ্ছে একবার বিজারণ হচ্ছে, এই কারণে এই বিক্রিয়াটাকে আমরা বলে থাকি অসামঞ্জস্যতা বিক্রিয়া। তাহলে এরকম উদাহরণ আমাদের আরো আছে। ধরা যাক এই বিক্রিয়াটাই এবার নাম্বার 2 উদাহরণ আমরা দেখাই। এই বিক্রিয়াটায় যদি 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করা হয়, 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বিক্রিয়াটা করা হয়, তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম পারক্লোরেট প্লাস পানি। তাহলে এটার নাম হলো কি? সোডিয়াম ক্লোরেট। এটার নাম হলো সোডিয়াম ক্লোরেট। এই যৌগটার নাম হলো সোডিয়াম ক্লোরেট। এখন আমরা এই বিক্রিয়ায় দেখো এখানে ক্লোরিনের জারণ মান 0, তাহলে এখানে ক্লোরিনের জারণ মান কি হবে? -1। আর এই জায়গায় ক্লোরিনের জারণ মানটা কত হবে? হিসাব করে কিভাবে হিসাব করবে? এখানে ওইভাবে হিসাব করতে হবে। এখানে দেখো তুমি সাইডে করে নাও এভাবে, হ্যাঁ, NaClO3, একটা সোডিয়ামের জারণ মান অলওয়েজ +1, আর একটা অক্সিজেনের জারণ মান হলো -2। তাহলে এখানে তিনটা অক্সিজেন আছে, তো তিনটা অক্সিজেনের জারণ মান কত হবে? তাহলে 3 দুগুণে 6 মানে 6 মাইনাস। তো এটা কত হলো? তাহলে এটা 6 মাইনাস হয়ে গেল। তাহলে এখানে 6 মাইনাস আর 1 প্লাস যোগ করলে কত হয়? যোগ করলে 5 মাইনাস। তো 5 মাইনাস, তাহলে নিশ্চয়ই এটা 5 প্লাস হবে। 5 প্লাস যদি হয় তাহলে পুরো যৌগের চার্জটা শূন্য হবে।
কারণ সবসময় মনে রাখতে হবে যৌগের চার্জটা শূন্য হতে হবে। তো দেখো এখানে সোডিয়াম +1, এটা হলো 6 মাইনাস, তার মানে -5 + 5 0 চার্জ। তার মানে ক্লোরিনের জারণ মান এই যৌগে কত হবে? এই যৌগে হলো +5। এখানে ক্লোরিনের জারণ মান +5। তাহলে এখন আমরা বিক্রিয়াটা করে দেখি। ক্লোরিন 0, ক্লোরিন থেকে কি হয়েছে? একটা ক্লোরিন মাইনাস হয়েছে, আর কি হয়েছে? আরেকটা ক্লোরিন থেকে ক্লোরিন প্লাস হয়েছে, এরকম হয়েছে। এখন ভালোভাবে খেয়াল করে দেখো, দুটো ক্লোরিন, তাই এখানে 2 গ্রাম ব্যালেন্স করলাম, এখানে দুটো ক্লোরিন, এখানে 2 গ্রাম ব্যালেন্স করলাম, এখানে দুটো ক্লোরিনের 2 মাইনাস, তো 2 মাইনাস মানে দুটো ইলেকট্রন বেড়ে গেছে, তাহলে কি হবে? এখানে +2 ইলেকট্রন। তার মানে এটা কি হবে? তাহলে এটা বিজারণ বিক্রিয়া হবে, বিজারণ বিক্রিয়া। এবার এখানে ক্লোরিন 5+, তার মানে কি? এখানে 5+, তার দুইটা ক্লোরিনের 5 দুগুণে 10+, একটার হলো 5+, দুইটা আছে 2 2 5 গুণে 10, তার মানে 10+। এটা চার্জ যদি 10+ হয় তাহলে 10টা ইলেকট্রন ছাড়বে। তাহলে এখানে আমার এই প্রক্রিয়াটাকে কি বলবো? আমরা এই প্রক্রিয়াটাকে আমরা জারণ বলবো, জারণ। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়াতে একই পদার্থের জারণ ও বিজারণ ঘটেছে। সুতরাং এই বিক্রিয়াটা হলো অসামঞ্জস্যতা বিক্রিয়া। তাহলে এখানে আমরা দেখতে পাবো যে উপরোক্ত বিক্রিয়ায় একই অণু ক্লোরিনের জারণ ও বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে, জারণ ও বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। সুতরাং উপরোক্ত বিক্রিয়া অসামঞ্জস্যতা প্রকৃতির। সুতরাং উপরোক্ত বিক্রিয়া অসামঞ্জস্য। তাহলে আমরা এইভাবে বিক্রিয়া, কিভাবে অসামঞ্জস্য বিক্রিয়া আমরা এটা ব্যাখ্যা করতে পারি এইভাবে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা এরকম অ্যানাদার বিক্রিয়া আরেকটা আমরা দেখতে পারি, লাস্ট ওয়ান, আরেকটা বিক্রিয়া দেখে আমরা অসামঞ্জস্যতা বিক্রিয়া আমরা শেষ করে দেব। এটা আমরা মুছে দিলাম।